ইশরাককে মেয়রের দায়িত্ব, দুই উপদেষ্টার পদত্যাগ দাবিতে কাকরাইলে চলছে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ, রিটের রায় আজ। ঈদুল আজহা ঘিরে দ্বিতীয় দিনের মতো অনলাইনে বিক্রি হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট, আজ দেওয়া হচ্ছে পহেলা জুনের টিকিট। লিকলিকে গরু এক মাসেই মোটা তাজা, কোরবানি ঘিরে স্টেরয়েডের যথেষ্ট ব্যবহার, জনস্বাস্থ্য বিবেচনায় আইনি ব্যবস্থার আহ্বান। সংরক্ষণাগারের অভাবে ঠাকুরগাঁওয়ে পচছে আলু, ফেলা হচ্ছে পুকুর ডোবা সড়কে, লোকসানে কৃষক রপ্তানির উদ্যোগ নেওয়ার দাবি। গাজায় ইসরায়েলি বর্বরতায় 24 ঘন্টায় আরও 93 ফিলিস্তিনি নিহত, হামলার শিকার ইইউ সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা, বিশ্বজুড়ে নিন্দার ঝড়। এবং আরব আমিরাতের সঙ্গে তৃতীয় টি-20 ম্যাচে হেরে 2-1 সিরিজ খোয়ালো টাইগাররা, বাংলাদেশকে লজ্জায় ডুবালো লিটন দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে সঙ্গে আছে আমি রাবি ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। ক্ষমতা নেয়ার নয়, এই আন্দোলন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তার মেয়র পদে শপথের দাবিতে চলমান আন্দোলনে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন ইশরাক। বলেন, বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিও জানান তিনি। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রাতভর কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক সমর্থকরা। এ সময় রাতব্যাপী বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলেও স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজপথে থাকবে বলে জানান নেতাকর্মীরা। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি করছি। তারা পদত্যাগ না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। ইশরাক হোসেন যে বলেছে যে মেয়র ফেয়র কিছু না, আসলে আমরা কিছু লোকের মুখোশ উন্মোচন করতে চেয়েছিলাম। আমরা মনে করি অতি দ্রুত কোনো তাল বাহানা না করে, কোনো আইনের মারপেচ না দেখিয়ে অতি সত্বর এই শপথ অনুষ্ঠান করা উচিত। সমর্থকদের আন্দোলনে সংহতি জানাতে সন্ধ্যা থেকে রাত 11:15 পর্যন্ত কাকরাইল মোড়ে উপস্থিত ছিলেন ইশরাক হোসেনও। এ সময় সরকার নিরপেক্ষ আচরণ করছে না অভিযোগ করে তিনি বলেন, এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের আশা করা যায় না। এই আন্দোলন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলন বলেও জানান তিনি। আজকের এই আন্দোলন কোনো এক ব্যক্তির ক্ষমতা অথবা কোনো একটি পদের জন্য লড়াই নয়। আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন, যেখানে জনগণের সুষ্ঠু সঠিক ভোটদানের মাধ্যমে এবং সঠিক গণনা এবং ফলাফল ঘোষণার মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সরকারের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে দুই ছাত্র উপদেষ্টারও পদত্যাগের দাবি জানান তিনি। স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা 6 দিন নগর ভবনের সামনে আন্দোলনের পর বুধবার যমুনা অভিমুখে যাত্রা করে পুলিশের বাধায় কাকরাইল মোড়ে অবস্থান নেন ইশরাক সমর্থকরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ আজ। বুধবার এই বিষয়ে আদেশ দেওয়ার কথা থাকলেও পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করেছেন হাইকোর্ট। এদিনও দুপক্ষের আইনজীবীরা শুনানি করেন। পরে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ জানান, নিজেদের মধ্যে আলোচনা করে বৃহস্পতিবার 11টায় আদেশ দিবেন। সাবেক মেয়র তাপসের পৃষ্ঠপোষকতায় এই রিট করা হয়েছে দাবি করে উদ্দেশ্যমূলক এই রিটটি খারিজযোগ্য বলে জানান ইশরাকের আইনজীবীরা। তাদের বক্তব্যটাই ইলিগাল, নট এন্টারটেনেবল, তাদেরই আমরা খারিজ হবে। এবং আদালত আমাদের কথা শুনে, অভিভাবক শুনে আগামীকাল আবার সকালে
আদানির জন্য রেখেছে। এখন যদি এরকম হাইলি পলিটিক্যাল একটা সেন্সিটিভ ম্যাটারে সোমোটিভ কিছু করতে যান, হয়তো দেশের মানুষ ভাববে যে 5ই আগস্টের আগে যা হতো এখনো তাই হচ্ছে। কাকরাইলে রাতভর অবস্থান কর্মসূচি করেছে ইশরাক সমর্থকরা। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? তন্দ্রা, যেমনটি বলছিলাম, সেখানে বিএনপি নেতা কর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা, জানাবেন। আজকে কিন্তু সকাল বলা যায় যে 9টা থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টির মধ্যেও কিন্তু নেতাকর্মী যারা রয়েছেন, দলীয় নেতাকর্মী যারা রয়েছেন, তারা কিন্তু এখানে আছেন এবং তারা কিন্তু তাদের অবস্থান কর্মসূচি তারা পালন করে যাচ্ছেন এবং এই বৃষ্টির মধ্যেও তারা কিন্তু সবাই একত্রিত হয়ে জড়ো হয়ে নানা ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন এবং স্লোগানে কিন্তু বলা যায় যে পুরো এলাকাটা কিন্তু মুখরিত হয়ে আছে। পাশাপাশি তারা কিন্তু তাদের দলীয় যে পতাকা রয়েছে সেটিও তারা উত্তোলন করছেন এবং বারবার তারা যে কথাটি বলছেন যে আসলে তাদের এই যে গত 7 দিন ধরে, বিগত 7 দিনের যে লড়াই, এই 7 দিনের লড়াই কিন্তু তাদের এখনো জারি রয়েছে এবং তারা বলছেন যে আসলে 7 দিন হয়ে গিয়ে আজকে কিন্তু 8ম দিন এবং 8ম দিন হওয়ার পরেও এখন পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। এই ব্যাপারটি নিয়ে তারা কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব যেন তাদের দাবি মেনে নেওয়া হয়। পাশাপাশি তারা কিন্তু 2 উপদেষ্টার পদত্যাগেরও দাবি করছেন। গতকালকে আমি যদি একটু বলি যে গতকাল কিন্তু সন্ধ্যার পরে ইশরাক হোসেন নিজেও কিন্তু তার জন্য যেই আন্দোলন করা হচ্ছে তাকে শপথ পাঠ করানোর ব্যাপারটি নিয়ে যে আন্দোলন চলছে, এই আন্দোলনের সাথে কিন্তু তিনি সংহতি প্রকাশ করে তিনি এখানে ছিলেন এবং একত্রিত হয়ে তিনিও কিন্তু এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন। পাশাপাশি গতকাল কিন্তু তিনি অর্থাৎ বুধবার কিন্তু তিনি তার ফেসবুক পোস্ট দিয়েছিলেন যে আসলে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পোস্ট করেছিলেন যে আসলে এই যে দাবি, এই দাবি না মানা পর্যন্ত যেন কেউ যেন রাস্তা থেকে না উঠে যায় এবং তারা যেন রাজপথে অবস্থান নেয়। সেই সূত্র ধরে কিন্তু তারা এখনও এখানে ইশরাকপন্থী যারা রয়েছে, ইশরাকের সমর্থন যারা রয়েছে, তারা কিন্তু এখানে আছেন এবং তারা কিন্তু এখন পর্যন্ত এখানে অবস্থান করছে এবং নানা ধরনের স্লোগান তারা দিচ্ছেন। আমরা একটু চেষ্টা করব এক দুটোর সাথে কথা বলতে, যদি একটু কথা বলা যায়। ভাইয়া, এই যে আপনাদের যে দাবি, এই দাবি না মানা পর্যন্ত কি আপনারা এখানেই থাকবেন? মারতে উঠবো না, ইশরাক ভাই চেয়ারে বসবে, এরপর মারতে উঠবো। এই বৃষ্টির মধ্যে যে আন্দোলন করছেন, মানে এটা কি জারি থাকবে আপনাদের? না, যাবো না। এই যে আন্দোলন করছেন আপনারা, ইশরাকের সমর্থন যে আন্দোলন করছেন, এই আন্দোলন আসলে কতদিন চলবে? দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা কি করবেন? আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ইশরাক জনতার মেয়র ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ না করানো পর্যন্ত আমরা রাজপথ থেকে সরব না। যত মেঘ, বৃষ্টি, ঝড় তুফান আসুক, সরকার যত হাতলে নিয়ে যাও, আমরা আসিফ মাহমুদের পদত্যাগ এবং আমাদের ইশরাক হোসেনের শপথের জন্য রাজপথে আছি, থাকবো। আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা রাজপথে আছি আমাদের এসএম জিলানী ভাইয়ের নির্দেশে। যেমনটা বলছিলেন যে আসলে এই যে তাদের যে দাবি আছে, এই দাবি কিন্তু আদায় না হওয়া পর্যন্ত তারা রোদ, ঝড়, বৃষ্টি সবকিছু পেরিয়ে, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে কিন্তু তারা এখানে আন্দোলন চালিয়ে যাবেন এবং এই আন্দোলন বিগত 7 দিন ধরে তারা চালাচ্ছিলেন। রোদ, বৃষ্টি সবকিছু পেরিয়ে কিন্তু তারা চালাচ্ছেন এবং আজকেও কিন্তু এর ব্যতিক্রম লক্ষণীয় নয়। আজকেও কিন্তু তারা আছেন। এখন পর্যন্ত যদিও এখানে সব দলের যারা রয়েছেন সবাই এখন পর্যন্ত আসেনি, তারা বলছেন যে নাগাদ 10:30 থেকে 11টার মধ্যে তাদের বাকি যারা রয়েছে অর্থাৎ দলীয় নেতাকর্মী যারা রয়েছেন এবং ইশরাকের সমর্থক যারা রয়েছেন তারা সবাই একত্রিত হয়ে এখানে থাকবেন। তো এই ছিল আমার কাছে কাকরাইল মোড় থেকে যমুনার প্রবেশ মুখ থেকে সর্বশেষ। স্নেহা। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম কাকরাইল থেকে ইশরাক সমর্থকদের আন্দোলনের সর্বশেষ খবরাখবর। সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবরোধ কর্মসূচি শুরু করেছে ছাত্রদল। এই নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নিয়াজ, শাহবাগ এলাকার কি পরিস্থিতি, নেতাকর্মীরা কি বলছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আজকে কিন্তু আপনাকে একটু বলে রাখি যে ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু ছাত্রদল কর্মী যে সাম্য হত্যার প্রতিবাদে কিন্তু আজকে আবার কিন্তু তার কর্মসূচি রাখতেছে। সেই কর্মসূচির অংশ হিসেবে যদি বলি, আজকে সকাল থেকে কিন্তু প্রায় বিকেল 5টা পর্যন্ত তারা কিন্তু এই শাহবাগ প্লাস আপনার ইন্টারকন্টিনেন্টাল এই 2টি এলাকা কিন্তু তারা আসলে আপনার অবরোধ করার কিন্তু কথা রয়েছে এবং আমরা দেখেছি সেই কর্মসূচি অনুযায়ী ইতিমধ্যে তারা সকালে কিন্তু ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছে তারা ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বিভিন্ন জায়গায় আসলে খণ্ড খণ্ডভাবে জড়ো হচ্ছেন। তবে এখনো তো আসলে অবরোধ তারা করেনি। আমরা যদি একটু কথা বলি আজকের কর্মসূচি নিয়ে, ছাত্রদলের যিনি সভাপতি রয়েছেন তার সাথে একটু কথা বলবো। আজকে যে আপনাদের কর্মসূচি আপনারা দিয়েছেন, এই কর্মসূচির উদ্দেশ্য কি আর কখন থেকে এটা শুরু হবে?
আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু করবো। ইতিমধ্যে নেতাকর্মীরা চলে এসেছে। আমরা আমাদের পূর্ব নির্ধারিত যে সময় রয়েছে সেই সময় অনুযায়ী 10:30 থেকে আমাদের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। আপনাদের দাবি যদি একটু বলেন, আপনারা এর আগেও আসলে অবরোধ করেছেন এবং সেই একই দাবি থেকে অবরোধ করছেন এবং এটা আসলে মানুষের এক ধরনের একটা ভোগান্তিও তৈরি হচ্ছে, আপনারা আসলে কিভাবে দেখছেন বিষয়টি? অবশ্যই যাদের ভোগান্তি হচ্ছে আমরা তাদের নিকট ক্ষমা চাচ্ছি, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখা অনুরোধ জানাচ্ছি এই কারণে যে এই অল্প সময়ের ব্যবধানে ছাত্রদলের 2 জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং একজনের খুনিদের গ্রেপ্তার করা হয়েছে। বিচার চলমান, আমরা তাদের খোঁজ রাখছি। তারা আমাদের বলেছে যে বিচার পুনঃ করার চেষ্টা করছে তারা, যদিও দ্রুততম সময় করছে না, তারপর আমরা আশ্বস্ত। বাট সাম্য হত্যার যে বিচার সেই বিচার কিন্তু আমরা পাচ্ছি না এবং আজকের দিন পর্যন্ত যারা মূল ঘাতক, যারা খুনি, তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। তাহলে এই যদি হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থা, আমরা খুবই শঙ্কিত যে এই দেশে আগামীতে কি ঘটতে পারে এবং পুরো দেশেরই আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে এবং সত্যিকার অর্থে রাজধানী ঢাকায় এই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা খুবই সীমিত আকারে ধরা দিচ্ছে। অর্থাৎ এখানে কেউ অকারেন্স করে নির্বিঘ্নে চলে যেতে পারবে এবং অপরাধী ধরাছোঁয়ার বাইরে থাকে, এ ধরনের একটা প্রবণতা কাজ করছে এবং ছিনতাই অপরাপর যে ঘটনাগুলো রয়েছে অপরাধ, তো সেই বিষয়গুলোতে আমরা শঙ্কিত। সেই দাবিগুলো আমরা আজকে সামনে নিয়ে এসে সাম্য হত্যার দাবি, সুষ্ঠু তদন্তের দাবিতে আমরা আজকে ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, আসলে তারা কিন্তু আজকে কিছুক্ষণের মধ্যে তারা আবার এখানে যে তাদের যে কর্মসূচি সেটি আসলে তারা পালন করবেন, যদিও একটু আবহাওয়ার বরিতার কারণে তারা সময় নিচ্ছে এবং তারা বলছেন যে দ্রুত যেন আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেয়, সেই দাবিতে আসলে তারা আজকের এই কর্মসূচি ডাক দিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগে কর্মসূচি। সর্বশেষ খবরাখবর। আগামী 7 জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের এই যাত্রায় অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে 1 জুনের ট্রেনের আসন বিক্রি শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার সকাল 8টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে এবং দুপুর 2টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। এবার শুধুমাত্র ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে 33,315টি। যাত্রীদের সুবিধার্থে 100% আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। এ সময়ে কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিট প্রত্যাশী 4টি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন। ভয়ঙ্কর স্টেরয়েড খাইয়ে অসুস্থ রোগা পাতলা গরুকে কৃত্রিম উপায়ে মোটা তাজা নাদুস নুদুস বানাচ্ছে অসাধু ব্যাপারীরা। এই স্টেরয়েড যুক্ত গরুর মাংস এই কদিন পর ঈদে খাবেন আপনি, যা ক্যান্সার, কিডনি সহ মারাত্মক রোগের ঝুঁকিতে পড়বেন আমাদের ভোক্তারা। আসছে কোরবানি ঈদকে ঘিরে রাজধানী কেরানীগঞ্জের খামারগুলোতে এমন ভয়ানক প্রতারণায় মেতে উঠেছেন কিছু অসাধু গরু ব্যাপারী। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। ঈদুল আজহায় কোরবানির পশুর হাটে সারি সারি সাজানো থাকে নানা রং ও ঢঙের ফুটফুটে নাদোস নদোস গরু। গরুর এমন ফুটফুটে তাজা চেহারার রহস্য কি, অনুসন্ধান করতে রাজধানীর পাশে কেরানীগঞ্জে মেলে রহস্য। গরুকে স্টেরয়েড ইঞ্জেকশন দিতে ব্যস্ত এই খামারি। কেরানীগঞ্জের এই খামারে কোরবানির হাটে বেচতে এভাবেই শুকনো রোগা পাতলা গরুকে 1 মাসেই কৃত্রিম উপায়ে স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে মোটা ফুটফুটে বানাচ্ছে খামারি। শুধু এই খামারেই নয়, একই এলাকার আরও একটি খামারেও চলছে এমন স্টেরয়েড ব্যবহার। এখানে গরুকে মোটা স্বাস্থ্যবান নাদোস নুদুস বানাতে ব্যবহার করছে পাম ট্যাবলেট, হেক্সামিথাসনের মতো ভয়ঙ্কর সব ঔষধ। এর ব্যবহারের অল্প দিনে মোটা তাজা হয় আপনার শখের কোরবানির গরু, যা কদিন পরে কোরবানি করে খাবেন আপনিও। এই সুইয়ের মাথাটাই চেঞ্জ করি, আর পরবর্তীতে আমরা একটা সুই করলে সেটা আবার ইউজ করে ধোয়া হয়। ধোয়ার করে মাথাটা চেঞ্জ করার পরে আমরা আরেকটা মাটি সুই করি, আরেকটা ব্যবহার করি। খামারিরা জানান, গরুকে এসব ভয়ঙ্কর ইঞ্জেকশন দিয়ে মোটা করলে নাকি কম সময়ে বেশি লাভ হওয়া যায়। অথচ তারা চিকিৎসকের পরামর্শ না মেনেই কোরবানির ঈদকে সামনে রেখে গোপনে চালিয়ে যাচ্ছে এমন অপতৎপরতা। ইঞ্জেকশন দিলে মনে করেন সুস্থ হয়, বা ট্যাবলেট আছে খাওয়াই দিলে এটা দেখা যায় 1-2 দিনের ভিতরে ঠিক হয়ে যায়। আরও বেশ কয়েকটি গরু খামারে গিয়েও দেখা মেলে একই ভয়ানক চিত্র, যেখানে দিনে দুপুরে চলছে গরু মোটা তাজাকরণের কাজ। এসব গরুই নাদোস নুদুস ভেবে আপনারা কিনবেন কোরবানির পশুর হাট থেকে।
এভাবে প্রতি বছর ঈদকে সামনে রেখে কৃত্রিমভাবে গরু মোটা তাজাকরণের ভয়ঙ্কর বিষাক্ত খেলায় মেতে ওঠেন এক শ্রেণীর অতিলোভী ব্যবসায়ী। ঈদকে সামনে রেখে পছন্দের মোটা তাজা গরু খুঁজছেন, আপনার সেই দুর্বলতাকেই কাজে লাগাচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী, যারা গরুকে মোটা তাজাকরণের ক্ষেত্রে ব্যবহার করছে বিভিন্ন ধরনের ক্ষতিকারক ঔষধ, যা আপনার শরীরের জন্য ডেকে আনবে ভয়াবহ হুমকি। বিষাক্ত রাসায়নিকের হাই ডোজ প্রয়োগ করে অল্প দিনে ফুলিয়ে ফাঁপিয়ে তাজা করা হয় এসব গরুকে। আর এই গরুর মাংস খেলে ক্যান্সার, লিভার, কিডনি, হৃদযন্ত্র ও মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত সহ মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। তার মধ্যে যেমন ডায়াবেটিস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম আরও কিছু ক্ষতিকর প্রভাব মানুষের শরীরে হয় এবং কিডনিকেও প্রভাবিত করতে পারে। ক্ষতিকর ওষুধ সেবনের মাধ্যমে মোটাতাজা করা গরু কোরবানির হাটে তোলা হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। পাশাপাশি আসন্ন ঈদুল আজহায় প্রতিটি গরুর হাটে চিকিৎসক ও বিশেষজ্ঞ টিমের মাধ্যমে গরুর রক্ত পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। আগামী সপ্তাহে ঘূর্ণিঝড় শক্তি উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। এ নিয়ে আরো জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, যেমনটি বলছিলাম যে আগামী সপ্তাহের মধ্যে ঘূর্ণিঝড় শক্তি আঘাত হানতে পারে, সেক্ষেত্রে ঘূর্ণিঝড় শক্তি মোকাবেলায় ভোলা উপকূল কতটা প্রস্তুত বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদেরকে জানাবেন। স্নেহা, যেমনটি আমরা দেখে আসছি যে মে মাসে কিন্তু ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা থেকে থাকে প্রতি বছরই। তো আমরা দেখেছি, বিগত সময়েও দেখেছি যে ঘূর্ণিঝড় সিডর, আইলা এবং আমপান সহ বেশ কিছু ঘূর্ণিঝড় কিন্তু এই মাসেই হয়েছে। তো আবহাওয়া অধিদপ্তরের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি মতে এই মাসের শেষের দিকেও কিন্তু আরেকটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা, আশঙ্কার কথা কিন্তু বলা হয়েছে। তো সেই ঝড়কে কেন্দ্র করে আসলে আমরা উপকূলে ঘুরেছি, উপকূলের বিস্তীর্ণ এলাকায় ঘুরেছি, জনগণের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছিলেন যে আসলে তারা এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে যে ধরনের প্রস্তুতি নিয়ে থাকেন, সাধারণত তারা আশ্রয় কেন্দ্রে যেয়ে থাকেন যদি ঘূর্ণিঝড়ের যে পূর্বাভাসটি তারা পেয়ে থাকেন সেক্ষেত্রে। তো আমরা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপপরিচালকের সাথে কথা বলেছি। তিনি বলছিলেন যে আসলে তাদের যে স্বেচ্ছাসেবী রয়েছে 13,800, সেই স্বেচ্ছাসেবীদেরকে তাদের সেটি প্রস্তুত রয়েছে এবং এইটি আসলে ঘূর্ণিঝড়ের রূপ নিলে তারা সেই পদক্ষেপটি কিন্তু তারা নেবেন, এমনটি কিন্তু আমাদেরকে বলা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে 3টি ধাপের যে প্রস্তুতি সেটি নেওয়া হয়ে থাকে, বিশেষ করে ঘূর্ণিঝড়ের আগে, ঘূর্ণিঝড় চলাকালীন এবং ঘূর্ণিঝড় পরবর্তী যে প্রস্তুতি সেটি কিন্তু তারা নিয়ে থাকে এবং আসন্ন সেই ঝড়টিকে কেন্দ্র করে সেই প্রস্তুতিও তারা নেবেন বলে আমরা জানতে পেরেছি। এবং উপকূলের যে বাঁধের যে অবস্থা বর্তমানে আমরা যেমনটি জেনেছি যে 350 কিলোমিটার বাঁধের মধ্যে প্রায় 250 কিলোমিটার উপরে রয়েছে আপনার মাটির বাঁধ। তো এগুলো আসলে যদিও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে এগুলো আসলে সুরক্ষিত অবস্থা রয়েছে, তবে উপকূলে যারা নদীর তীরবর্তী এলাকার মানুষ রয়েছেন তারা কিন্তু আশঙ্কা করছেন এই বাঁধগুলো আসলে জীর্ণ দশা থাকার কারণে যে আসলে যদি ঘূর্ণিঝড়ের প্রবণতা বৃদ্ধি পায় বা আঘাত হানে সেক্ষেত্রে এগুলো আসলে প্লাবিত হওয়ার আশঙ্কা কিন্তু তারা করছে, এমনটি আমরা জেনেছি। তো উপকূলের বাসিন্দারা আসলে যে গত কয়েকদিন ধরে যে বৈরী ভাব, বর্ষণ এবং যে কালবৈশাখী ঝড় হচ্ছে এগুলো নিয়ে আসলে তারাও অনেকটাই আতঙ্কিত। তো আমাদেরকে বলছিলেন যে যদি পূর্বাভাস এবং মাইকিং করা হয়, যদি সতর্কবার্তা তাদের কাছে পৌঁছে দেওয়া হয় তো সেক্ষেত্রে তারা সে ধরনের প্রস্তুতি নেবেন, এমনটি কিন্তু আমরা জেনেছি। তো এ ছিল আমার কাছে আসন্ন ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে উপকূলে যে প্রস্তুতি নেওয়া হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য ফিরছি স্টুডিওতে। স্নেহা। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ঘূর্ণিঝড় শক্তি মোকাবেলায় ভোলার প্রস্তুতি সম্পর্কে। ঠাকুরগাঁওয়ে হিমাগারে সংরক্ষণ করতে না পারায় পচন ধরে নষ্ট হচ্ছে আলু, বস্তায় ভরে ফেলা হচ্ছে পুকুর ডোবা সহ সড়কের দুই পাশে। এতে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন কৃষক। এদিকে মুন্সিগঞ্জে চাহিদা না থাকায় আলু বিক্রিতে উৎপাদন খরচও উঠছে না কৃষকদের। বাড়তি ভাড়া আর লম্বা সিরিয়ালে হিমাগারে সংরক্ষণেও বিড়ম্বনায় পড়ছেন তারা। কৃষি বিভাগ দেশীয় পদ্ধতিতে সংরক্ষণের পরামর্শ দিলেও আলু রপ্তানিতে সরকারি উদ্যোগ নেওয়ার দাবি কৃষকের। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা ফ্রজের রিপোর্ট।
ঠাকুরগাঁওয়ে এবছর চাহিদার তুলনায় বেশি আলু উৎপাদন করে বিপাকে পড়েছেন কৃষক। হিমাগারে জায়গা সংকুলান না হওয়ায় স্থানীয় পদ্ধতিতে আলু সংরক্ষণ করতে গিয়ে পচন ধরেছে আলুতে। বস্তায় ভরে ফেলা হচ্ছে পুকুর ডোবাসহ পাকা সড়কের দুই পাশে। কষ্টের ফসল নষ্ট হওয়ায় ব্যাপক লোকসানের মুখে পড়েছেন এ অঞ্চলের কৃষক। সরকারি সহায়তা ও হিমাগার বাড়ানোর দাবি করছেন তারা। সরকার বাজারে দেখা যাচ্ছে যে আলুর দাম খুব কম, হিমাগারে রাখবো সংগ্রহণ করে, সেটাও পারিনি, হিমাগারও নিচ্ছে না, ওখানে বুকিং আগে হয়ে গেছে। এখন এইগুলোর জন্য আমাদের আলুগুলা বাড়িতে রাখারও সম্ভব নয়, এখন পচা লাগছে, এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত। এই বছরে আমি যে স্টোর রাখতে পারিনি, বাড়িতে রাখছি দাম পাওয়ার জন্য। 8 থেকে 10 টাকা আলু বলতেছে, পার্টিকে আমরা দিতে চাচ্ছি, পার্টি তবু নিতে চাচ্ছে না, এই জন্য আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। অতিরিক্ত জমিতে আবাদের অভিযোগ করে সংরক্ষণে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। একজনের 4 বিঘা জমি আছে, 4 বিঘাতেই উনি আলু লাগাইছে, পারলে আরো কেউ কেউ লিজ নিচ্ছে জমি। সেই কারণেই আমাদের উৎপাদন বেশি, গ্রহণের মাত্রা কম। দেশ জুড়ে অতিরিক্ত আলু উৎপাদনে মুন্সিগঞ্জে পাইকারের খরা দেখা দিয়েছে। আবার সংরক্ষণের জন্য হিমাগারেও জায়গা মিলছে না। সরকার যে কোনো একটা পদক্ষেপ নিলে কৃষক মুক্তি পাবেন, না হয় কৃষক একবারে আলুর ফলন ছেড়ে দিতে হবে। এখন কাস্টমারই নাই। কোল্ড স্টোরে এখন মনে করেন যাদের কোড়া আছে তারা আলু সুন্দর মতন থুইতে আছে, আর যাদের কোড়া নাই তারা উড়াউড়ি পারাপারি করতে আছে, এই আর কি। দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আর কৃষি গবেষণা ইনস্টিটিউট বলছে আলুর বহুমুখী ব্যবহার চাহিদা বাড়াতে পারে। কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি তারা যেন বাড়িতেই সংরক্ষণ করার ব্যবস্থা করে। আর যদি বাড়িতে কিছু আলু সংরক্ষণ করতে পারে তাহলে 1-1.5 মাস পরেই তারা একটু ভালো দাম পাবে। আলুর যে বিকল্প কতগুলি খাবার আছে সেগুলি তাদেরকে জানতে হবে। যেমন আলু থেকে আমরা চিপস হয়, ফ্রেঞ্চ ফ্রাই হয়, আলুর ফ্লেক্স হয়, তারপর আলু থেকে বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার সেগুলো হয়। সংরক্ষণ এবং রপ্তানিতে যথাযথ উদ্যোগ নিয়ে আলু চাষিদের পাশে থাকবে সরকার, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। কোরবানির ঈদকে সামনে রেখে গরু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছে কুষ্টিয়ার খামারিরা। যত্ন সহকারে প্রাকৃতিক পরিবেশে লালন পালন করা হচ্ছে এসব গরু। কাঁচা ঘাস, ধানের গুঁড়া, গমের ভুসি সহ বাড়ির বিভিন্ন খাবার খাওয়ানো হয় পরিমাণ মতো সময় মেনে। তাই ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে এখানকার গরু। খামারিরা বলছেন এবারের ঈদে দেশের বাইরে থেকে গরু না আসলে লাভবান হবেন তারা। আর প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন দেশের বাইরের নয়, দেশীয় গরু দিয়েই কোরবানির চাহিদা পূরণ হবে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কোরবানির ঈদকে সামনে রেখে গরু লালন পালনে ব্যস্ত সময় পার করছে কুষ্টিয়ার 18,000 খামারি। খেয়ে না খেয়ে যত্ন সহকারে প্রাকৃতিক পরিবেশে প্রস্তুত করা হচ্ছে এসব গরু। কাঁচা ঘাস, ধানের গুঁড়া, গমের ভুসি সহ বাড়ির বিভিন্ন খাবার খাওয়ানো হচ্ছে পরিমাণ মতো সময় মেনে। পরিবারের সদস্যদের মতোই পরম আদরে লালন পালন করা হচ্ছে এসব গরু। 2 বেলা ওদের ধোয়াই, গোসল করাই, খাওয়াই 3 বেলা। আর আমরা শুধু ঘাস খাওয়াই, তার সাথে প্লাস খড় খাওয়াই, তাছাড়া আমরা অন্য কিছু খাওয়াই না। ছোলার ভুসি, তারপরে আপনার ওই খুদের ভাত, এগুলো খড়ে লাগে ওনাকে। আর মাঠের কাঁচা ঘাস কেটে নিয়ে আসতে হয়, ঘাস কেটে খাওয়াই। ভুট্টো খাওয়াই, অ্যাঙ্কারে ভুসি খাওয়াই, ছোলা খাওয়াই। এইবার ঈদকে সামনে রেখে আমরা খুব বড় একটা আশা করতেছি আমরা যাতে ভালো একটা দাম পাই। এবছর কোরবানির ঈদকে সামনে রেখে কুষ্টিয়ায় প্রস্তুত করা হয়েছে 18,000 খামারে 2 লক্ষর অধিক কোরবানির পশু। খামারিরা বলছেন দেশের বাইরে থেকে গরু আসলে কমে যাবে দাম, লোকসানের মুখে পড়বেন তারা। তাই এবারের কোরবানির ঈদে দেশের বাইরে থেকে গরু না আনার দাবি তাদের। যেভাবে খাদ্য খাবারের দাম, এতে আমাদের লস হয়। সরকার যদি বাইরের থেকে গরুটা নিয়ে আসা বন্ধ করতে পারতো তাহলে আমরা হয়তো কিছুটা লাভবান হতে পারতাম। গরুগুলা যদি না আনে, ভারতে বা অন্য জায়গাতে আনে, তখন ওরা আনলে তো আমার বাজার নষ্ট হয়ে যায়, এই গরু বিক্রি করতে লস হয়ে যায়। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন দেশীয় খামারিদের গরুতেই চাহিদা পূরণ হবে কোরবানির, ন্যায্য দামও পাবে খামারিরা। 18,000 অধিক খামারে প্রায় 2 লক্ষাধিক গরু, ছাগল, মহিষ কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এবং এই সমস্ত গবাদি পশু সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয়েছে। খামারিদেরকে আমরা পরামর্শ দিয়েছি এবং এই সমস্ত
গবাদি পশু পালনের সময় খামারিরা কোনো ধরনের রাসায়নিক কোনো খাবার খাওয়াই নেই, আমাদের দেশীয় খাবার খাওয়ায় তারা লালন পালন করেছেন। এবং আমি আশা করি আমাদের কুষ্টিয়ার চাহিদা পূরণ করে প্রতি বছরের নয় এ বছরও বাংলাদেশের অন্যান্য জায়গাতে আমরা অতিরিক্ত গবাদি পশু আমরা সরবরাহ করতে পারবো। প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠার কারণেই তেজদীপ্ত থাকে কুষ্টিয়া এলাকার গরুগুলো, তাই ক্রেতাদের পছন্দের তালিকায়ও শীর্ষে থাকে এখানকার গরু। বাসার ভিতরে আসো। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।